গল্পের ১০ম পর্বতে আমরা দেখতে পাই গোস্ট চয়মেরাকে গলা চেপে ধরে যখন মারতে যাবে সেই সময় রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে গেটের সামনে চলে আসে ইউরিয়ন গোসিওক। ইলেকট্রিক শক বন্দুক নিয়ে প্রস্তুত থাকে ভিতরে ঢোকার জন্য। গোস্ট চয়মেরাকে গলা চেপে মারতে লাগলে সেই সময় ধাক্কা খেয়ে রুমের ভিতর শব্দ হলে অপরদিকে শব্দ শুনতে পায় ইউরিয়ন। তারপর সে দরজা খোলার জন্য অনেক জোরে ঘুষি দিতে থাকে, কিন্তু সে কোনোভাবে দরজাটি খুলতে পারতেছিল না। তারপর সে লোহার রড দিয়ে দরজাটি খুলে তখন দেখতে পায় সেখান থেকে অন্য মহিলা বের হয়ে আসে। তাকে দেখার পরেই দুইজনই অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর তারা লক্ষ্য করে দেখে এটা আসলে আগের ম্যানেজমেন্ট রুম ছিল, এখন সেটা ক্লিনিং রুম করা হয়েছে। গোসিওক রেগে সেই মহিলাটিকে বলে তাহলে ম্যানেজমেন্ট রুম কোথায়? সে বলে অপোজিট সাইডে আছে। তারপর তারা দুজন সেখানে দৌড়ে যেতে থাকে। অপরদিকে গোস্ট চয়মেরাকে গলা চেপে মারার চেষ্টা করার কারণে সে আস্তে আস্তে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছে। তারপর সে তারা হাত পা ছেড়ে দেয়। এ পাশে তারা দুইজন সেই রুমের দিকে দৌড়ে যাচ্ছিল। তারপর তারা গেট খুলে ভিতরে ঢুকলে দেখতে পায় চয়মেরা নিচে তার বডি সেখানে পড়ে আছে। তারা দুইজনই পুরো আশ্চর্য হয়ে যায়। তারপর তারা তার বডির কাছে গিয়ে দেখতে পায় সেখানে তার গলায় তার পেছানো আছে এবং ব্লাড অনেক পরিমাণে নিচে পড়ে আছে ফ্লোরে। ইরন তাকে চেক করে দেখে তার নিঃশ্বাস এখনো চলতেছে। তারপর গোসিওক বাকি টিম মেম্বারদের তার কাছে আসতে বলে এমার্জেন্সিতে। আরো সে হামেরিকে ফোন দিয়ে বলে এমার্জেন্সিতে ব্যাকআপ টিম পাঠানোর জন্য। ইরন সেখান থেকে চলে যায় গোস্টকে খুঁজে বের করার জন্য। এ পাশে আমরা দেখতে পাই গোস্ট মেট্রো ট্রেনে ওঠার জন্য সে একা একা হেঁটে যাচ্ছিল। ইরন সেখানে সে চলে আসে, তাকে চারিদিকে খুঁজতে থাকে। তারপর আমরা দেখতে পাই গোস্ট তার সাইড পাশ কেটে সে সেখান থেকে চলে যেতে থাকে। ইউরিয়ন তাকে কোনোভাবেই দেখতে পায় না। ইউরিয়ন সে সময় শুনতে পায় আজকের লাস্ট ট্রেন কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। তারপর সে মেট্রো ট্রেনের দিকে দৌড়ে যেতে থাকে। তারপর এসে দেখে ট্রেনটি গেট লাগিয়ে দিয়েছে। তারপর ট্রেনটি ছেড়ে দেয়, যার কারণে গোস্টকে সে আর কোনোভাবেই ধরতে পারে না। অপরদিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে চয়মেরাকে। গোসিওক তাদেরকে বলে আমরা যখন এসে তাকে পেয়েছি সে অজ্ঞান অবস্থা ছিল, তার পালস কমে গিয়েছে, তাই আপনারা তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যান। অপরদিকে হামেরি তার টিমকে আদেশ দেয় পুরো রেস্ট্রিক্টেড এরিয়াকে সিল করে দেওয়ার জন্য। ইরিয়ন গোস্টকে না ধরতে পেরে ও চয়মেরাকে না বাঁচাতে পেরে তার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। এ পাশে তখন আমরা দেখতে পাই হসপিটালে নার্স মহিলাটি এই যাবৎ করে যত মেট্রো স্টেশনে সিরিয়াল মার্ডার কেসের ঘটনা ঘটেছে সে একটা ডায়েরিতে সবকিছু নোট করে রেখেছে। এ পাশে ইরিয়ন চয়মেরার কাছে বসে থাকে আর তার মনে মনে বলতে থাকে তোমাকে যেভাবে হোক বেঁচে থাকতে হবে, কারণ তুমি একমাত্র ব্যক্তি যে গোস্টের চেহারা সম্পূর্ণভাবে দেখেছো। 5 জন ব্যক্তি অলরেডি তারা মারা গিয়েছে, তাই তুমি এভাবে কখনোই মরতে পারবে না। গোসিওক হসপিটালের রুমের বাইরে থেকে ভাবতে থাকে ইরিয়ন এ তো কিভাবে সব কাজ নিজের পার্সোনাল ভাবে নিয়ে থাকে, সবসময় সে নিজেকে বিপদের মধ্যে ঠেলে দেয়। পরের দিন পুলিশ কমিশনার হামেরিকে অনেক বকাঝকা করতে থাকে আর বলে কিভাবে তুমি গোস্টকে ছেড়ে দিতে পারলে, এবার শুধু সে মার্ডার করার চেষ্টা করেছে কিন্তু মার্ডার করতে পারেনি, আর ভিকটিমের জ্ঞান ফিরে আসলে আমরা সম্পূর্ণ তথ্য খুঁজে বের করতে পারবো। কমিশনার রেগে তাদেরকে অর্ডার দেয় নিউজ হওয়ার আগে সম্পূর্ণভাবে যেন আটকে দেওয়া হয়, না হলে আমার চাকরি নিয়ে আবার টানাটানি শুরু হয়ে যাবে। হামেরি সেখান থেকে এসে ডিটেকটিভ কিমকে এসে বলে এখন চয়মেরা কি অবস্থা। সে বলে এখনো তার জ্ঞান ফিরেনি। হামেরি তাকে বলে টেলিফোন বুথের কয়টি কয়েন পাওয়া গেছে সেটার ইনভেস্টিগেশন হয়েছে। ডিটেকটিভ কিম বলে আমরা সেখানে 5টি কয়েন পেয়েছি, ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস করে দেখতে পেয়েছি মাত্র 4 জনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে, যাদের কোনো ক্রিমিনাল রিপোর্ট বা কোনো কিছুই নেই। হামেরি তখন বলে তাহলে যার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি তাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, যেভাবেই হোক না কেন। টিমের বাকি সদস্যরা বলে আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করতেছি। অপরদিকে ডিটেকটিভ লি তার মিটিং করতে থাকে কিভাবে মেট্রো স্টেশনের লোকাস্টকে ধরতে পারবে। গোসিওক বলে তাদের সব ছবি প্রিন্ট করে প্রত্যেকটা পুলিশ স্টেশনে ওয়ান্টেড লিস্টে দিয়ে দাও, যেন যেভাবে হোক তাদেরকে তাড়াতাড়ি আমরা যেন ধরতে পারি। সে সময় ইউরিয়নের মোবাইলে কল দেয় ডিটেকটিভ কিম। সে সময় সে মিটিং এর থেকে বের হয়ে চলে যায়। গোসিওক তার কথা লুকিয়ে শুনতে গেলে জানতে পারে আজকে রাতে তারা দেখা করবে। এটা শুনে সে অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কি এমন কাজ আছে যে তারা আজকে রাতে দেখা করতে যাবে। তারপর আমরা দেখতে পাই তারা পুলিশ স্টেশনে দুইজন শুয়ে আছে। গোসিওক চোখ মুজে থেকে ভাবতে থাকে আজকে রাতে সে কোথায় যাবে সেটা আমাকে ধরতেই হবে। তারপর ইউরিয়ন আস্তে করে সে রুম থেকে বের হয়ে চলে যায়। গোসিওক চোখ খুলে সে বুঝতে পারে ইউরিয়ন এখন বাইরে চলে গেল। তারপর সে ডিটেকটিভ কিমের কাছে আসে। তারা দুইজন মেট্রো টানেলের সেই গেটটি ভাঙার জন্য চলে যাচ্ছে। ডিটেকটিভ কিম সে সময় গেটের চাবি সে কেটে ফেলে। তারপর তারা দুজন গেট খুলে ভিতরে প্রবেশ করে। তখন তারা দেখতে পায় সেখানে একটা প্ল্যাটফর্ম আছে কিন্তু সম্পূর্ণ ফাঁকা। সামনে হাঁটতে লাগলে তখন দেখতে পায় অনেকগুলো ওয়ালেট সেখানে পড়ে আছে আর সব ওয়ালেটের আইডেন্টিফিকেশন বের করার জন্য সবকিছু তারা চেক করতে থাকে। একটা একটা করে অবশেষে ডিটেকটিভ কিম পেয়ে যায় চয়মেরার ওয়ালেটটি, যেটা দেখার পর তারা পুরো অবাক হয়ে যায়। তারপর আরো ওয়ালেট খুঁজে দেখে অন্যান্য মেয়েদের ওয়ালেট সেখানে পেয়ে যায়। ডিটেকটিভ কিম তাকে বলে হয়তোবা এটা তার গোপন আস্তানা হতে পারে। ইউরিয়ন তার ছোট বোনের ওয়ালেটটি সে পাগলের মতো খুঁজতে
থাকে। কিম বলে সেখানে আর কোনো ওয়ালেট নেই, তাই তুমি খোঁজা বাদ দাও। ইউরিয়ন বলতে থাকে তাহলে আমার বোন সে কোথায়? সে বলে হয়তোবা তোমার বোন এখনো বেঁচে আছে, যার কারণে তার ওয়ালেট এখানে নেই। তখন আমরা দেখতে পাই একজন ব্যক্তি লাইট নিয়ে মেট্রো টানেলের গোপন সুড়ঙ্গ দিয়ে হেঁটে আসতে থাকে। গেটে তালা ভাঙা দেখে সে সেখানে দাঁড়িয়ে পড়ে। ইউরিয়ন সে উঠে আশেপাশে চেক করে এবং ডিটেকটিভ কিমকে বলে গোস্টের লুকানোর জায়গা একমাত্র এটি, সেখান থেকে সবকিছু পরিচালনা করে থাকে। আর এই টানেলের মাধ্যম দিয়েই সে ডেড বডিগুলো নিয়ে যায়, যার কারণে কোনো ক্যামেরাতে আমরা কোনো ছবি পাই না। তাদের সব কথাই শুনতেছিল গোস্ট, আর সেই রেগে পুরো আগুন হয়ে যায়। ইরিয়ন সে ওয়ালেট ও মোবাইল ফোনগুলো আবারও চেক করতে থাকে আর বলতে থাকে কি এমন কানেকশন হতে পারে এইগুলোর সাথে। ডিটেকটিভ কিম বলে প্রথমে মনে হয় সে ওয়ালেট চুরি করে, তারপর সে তার নেক্সট টার্গেট ঠিক করে কিভাবে সে হত্যা করবে। আরো তাকে বলে মনে হয় সাবওয়ে গোস্ট, সে হয়তোবা কোনো চোর হতে পারে। অপরদিকে গোস্ট তাদের কথা শুনে সে ওখান থেকে চলে যায়। তারা দুইজন মিলে আরো অনেকগুলো বক্সে তারা কাটতে থাকে। তারপর বক্স খুলে দেখতে পায় সেখানে একটা মেয়ের জুতো ও কাপড় রাখা আছে, যেটা একটা ছোট বাচ্চা মেয়ের। ইরিয়ন তখন আগে পরে পাওয়া কাপড়টি সে কাপড়ের সাথে মিলে দেখে সেম কাপড়ই, যেটা দেখে তার অনেক বেশি আশ্চর্য হয়ে যায়। আর তাকে বলে যেদিন এই কাপড়টি আমি পেয়েছিলাম সেই দিনই গোস্ট আমার উপর অ্যাটাক করেছিল। এই কাপড়ের টুকরার পিছনে কোনো না কোনো মেসেজ সে আমাকে দিয়েছে। ডিটেকটিভ কিম তখন বলে এই কাপড়ের মধ্যে কোনো কিছু একটা আছে, যার কারণে টানেলের মধ্যে ফেলে রেখে গিয়েছে। তারপর তারা দুজন মিলে পুরো প্ল্যাটফর্ম চেক করতে থাকে। ইরিয়ন সামনের দিকে গেলে দেখতে পায় সে গোস্টের বোর্ড, যেখানে টার্গেটের শিকার হওয়া ব্যক্তিদের সে ছবি ও ইনফরমেশন রেখেছিল, যেটা দেখার পর সে পুরো ভয় পেয়ে যায়। আর লাইট দিয়ে দেখতে পারে কত ভিকটিমকে সে শিকার করেছে। সে জায়গায় তার বোনের ছবি দেখে সে পুরো চমকে যায়। সে অনেক বেশি কান্না করতে থাকে। অপরদিকে গোসিওক ইউরিয়নকে নিয়ে সে অনেক বেশি টেনশন করতে থাকে। তার মোবাইলে ফোন দিলে সে তার ফোনটি সুইচ অফ দেখতে পায়। এপাশে আবারও ইউরিয়ন তার বোনের ছবিটি সে জায়গায় লাগিয়ে দেয়। ডিটেকটিভ কিম তাকে বলে এখন উচিত আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টকে এখনই নিয়ে আসা। সে বলে কোনো প্রয়োজন নেই। গোসিওক ইউরিয়নকে খুঁজতে বের হয়ে যায় মেট্রো স্টেশনের দিকে। সে চারিদিকে তাকে খুঁজতে থাকে আর তার নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে আশেপাশে। তারপর সে হঠাৎ করে লক্ষ্য করে মেট্রো স্টেশনের দরজাটি সে খোলা দেখতে পায়। পুরো অবাক হয়ে যায়। এ পাশে তারা দুইজন মেট্রো টানেল দিয়ে হেঁটে আসতেছিল। লাইট দিয়ে টানেলের ভিতর চেক করতে থাকে গোসিওক, কিন্তু সে আশেপাশে কাউকে দেখতে পারতেছে না। তখন তার মনে পড়ে মেট্রো স্টেশনের অফিসার তাকে বলেছিল স্ক্রিন ডোরের চাবি কোথায় আছে। তার টিমের সব সদস্যরা মিলে চাবিটি খোঁজে, তারা কোনোভাবে চাবিটি খুঁজে পায় না। বর্তমান সময়ে সে লক্ষ্য করে সামনে দেখতে পায় ডিটেকটিভ কিম ইউরিয়নকে। সে দেখে পুরো চমকে যায়। কিম তাকে বুঝাতে গেলে সে পুরো রেগে ইউরিয়নের কাছে যেতে থাকে আর তাকে বলে এখানে কি হচ্ছে, আমাকে তুমি সত্যটা বলো, আর কেনই বা তুমি টানেলের মধ্যে গিয়েছো। আরো তাকে বলে তুমি কবে থেকে সিক্রেটলি টানেলের মধ্যে যাওয়া শুরু করেছো। তার কথা শুনে কোনো কিছুই উত্তর দেয় না। সেই সময় সে রেগে চিৎকার দিয়ে বলে তুমি কেন টানেলের মধ্যে আবারও গিয়েছো? তুমি কবে থেকে আমাকে মিথ্যা কথা বলা শুরু করেছো? তাহলে কি তুমি প্রথম থেকে আমাকে মিথ্যা কথা বলে আসতেছো? ইউরিয়ন ইমোশনাল ভাবে তার দিকে তাকিয়ে থাকে। তারপর সে মেট্রো টানেলের দরজার চাবিটি তাকে দিয়ে দেয় আর কোনো কিছু না বলে সে ওখান থেকে চলে যায়। এপাশে ডিটেকটিভ কিম তাকে রেগে বলে আপনি কেন তাকে বলতেছেন না যে আপনি আপনার বোনকে খোঁজার চেষ্টা করতেছেন? সে তার কথা কোনো উত্তর দেয় না। তারপর কিম তার অফিসে ফেরত আসলে সেই সময় হামেরি তাকে বলে তুমি কি ইউরিয়নের সাথে মজা করতেছো নাকি? আমার পিছনে সে ইনভেস্টিগেশন করতেছে, আমি সব কথাই শুনে ফেলেছি। হামেরি রেগে তাকে বলে তুমি অন্য ডিপার্টমেন্টে যেতে চাও সেটা আমাকে বললেই পারতে, তোমার ব্যাগপত্র নিয়ে তুমি এখান থেকে চলে যাও। তারপর সে যেতে লাগলে ডিটেকটিভ কিম তাকে বলে মেট্রো টানেলের গোস্ট টানেলের মধ্যে দিয়ে সব ডেড বডি নিয়ে যায়। মনসুরি মেট্রো স্টেশনে গোস্ট কোন জায়গায় লুকিয়ে সব কাজ করে সেই লোকেশন আমরা পেয়ে গিয়েছি। প্রত্যেকটা ভিকটিমের ওয়ালেট, মোবাইল ফোন, ছবি সবকিছু আমরা পেয়েছি সেখানে। হামেরি তখন বলে তুমি আমাকে সত্য বলো, এই কথাগুলো কে কে জানে? তখন সে বলে আমি ও ইউরিয়ন ছাড়া আর কেউই জানে না, আর এই কথাগুলো আপনি সিক্রেটলি ভাবে রেখে দেন। এই কথা যদি বাইরে চলে যায় তাহলে অফিসার গোসিওকের সব থেকে বেশি প্রবলেম হবে। হামেরি তাকে রেগে অনেক বকা দিতে থাকে আর বলে সিউল মেট্রো স্টেশনের টানেলে চেক করার জন্য অফিসিয়াল ওয়ারেন্ট পাঠাও। পরের দিন আমরা দেখতে পারি ফরেন্সিক ডিপার্টমেন্ট সকল সদস্যরা সব সেই টানেলের মধ্যে দিয়ে ঢুকে সবকিছু তারা অ্যানালাইসিস করতে থাকে। হামেরি মেট্রো টানেলের গোস্টের টার্গেটগুলো দেখে সে পুরো অবাক হয়ে যায়। সেখানে সে ইউরিয়নের বোনের ছবি দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন তার মনে পড়ে অতীতে তার অটিস্টিক প্রতিবন্ধী বোনকে খুঁজে বের করার জন্য কত রিকোয়েস্ট তার কাছে করেছিল। বর্তমান সময়ে এসব কথা ভেবে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে কান্না করতে থাকে। অপরদিকে ফরেন্সিক ডিপার্টমেন্টের সকল কর্মকর্তাদের যাওয়া দেখে অফিসার লি ও অফিসার কাংসু তারা দুইজন অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তারা ভাবে গোস্ট যাদেরকে মার্ডার করতো ও যাদের ডেড বডি নিয়ে যেত তাদের এই মেট্রো টানেলের মধ্যে দিয়েই নিয়ে যেত। এতদিন তারা এই গোস্টের সাথেই ছিল, এটা ভেবে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। সেই সময় হামেরি সেই বাচ্চার জুতো ও কাপড় দেখে বলে কেন এই জায়গার মধ্যে এইসব রেখেছে। ডিটেকটিভ কিম তখন বলে হয়তোবা তার এই কাপড় জুতো দেখে মার্ডার করার আগ্রহ বেশি জাগে। তখন আমরা দেখতে পাই সেম কালারের একই সাইজের জুতো নার্সের বাসায় সামনে থাকে। তারপর সে বাইরে যেতে থাকে। তারপর সে খবরের কাগজের মধ্যে চয়মেলার মেট্রো স্টেশনের নিউজ দেখে সে অনেক বেশি ইমোশনাল ভাবে কান্না করতে থাকে আর বলতে থাকে প্লিজ বন্ধ করে এইসব। এ পাশে হামেরি পুলিশ কমিশনারের
কাছে আসলে তাকে প্রশ্ন করে, তুমি কিভাবে জানলে গোস্ট সে জায়গায় লুকিয়ে আছে? সে বলে, আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম যার মাধ্যমে সে জায়গায় আমরা পৌঁছাতে পেরেছিলাম। আসল তথ্য তার মাকেও সে বলে না। হামিদ তখন বলে, একজন ভিকটিমকে আমরা পেয়েছি যে 2 বছর ধরে নিখোঁজ রয়েছে। তার বোন একজন পুলিশ অফিসার যাকে আপনি ভালো করেই চেনেন। কমিশনার বলে, সে কে তাহলে? তখন সে বলে, কনস্টেবল ইউরিয়ন। তার ছোট বোন, যেটা শোনার পর কমিশনার পুরোই অবাক হয়ে যায়। সে বলে, তার জীবনে এত কিছু হয়ে যাচ্ছে, সে কিভাবে এতগুলো কাজ সামলে নিতে পারতেছে। হামিদ আরো তাকে বলে, যেহেতু তার বোন নিখোঁজ হয়েছে, আমি তাকে টেম্পোরারি আমার টিমে নিতে চাই। কমিশনার বলে, সেটা কোনোভাবেই সম্ভব না। তারপর তাকে সে বোঝায়। কমিশনার তখন রাজি হয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই গোসিওক ইউরিয়ন তারা পুলিশ স্টেশনে কাজ করতে থাকে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। অফিসার কাংসু ডিটেকটিভ লিকে বলে, দ্বিতীয় ভিকটিমের ছবি আমরা পেয়েছি, তাহলে কেন গোস্ট ডেড বডি মেট্রো ট্রেনের সিটের মধ্যে রেখে দিয়েছিল? তাদের দুজনের কথা শুনতেছিল ইউরিয়ন। সেই সময় হামিরি চলে আসে মেট্রো স্টেশনে। ইউরিয়নকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি মিটিং রুমে আসো। তারপর মিটিং রুমে গেলে হামিরি তাকে বলে, কালকে থেকে আমাদের অফিসে তুমি কাজ করবে। সে এটা শুনে অবাক হয়ে যায়। তখন তাকে আরো বলে, তুমি তো শুরু থেকে সাবওয়ে গোস্টকে ধরার চেষ্টা করতেছিলে, তাহলে কি তুমি চাও না নিজের হাতে তাকে ধরতে? ইউরিয়ন তাকে বলে, হ্যাঁ, আমি আপনার সাথে কাজ করব, আপনার টিমের সাথে। এ কথা শুনে সে ওখান থেকে চলে যায়। হামিরি গোসিওকে এসে বলে, কালকে থেকে জেনারেল ইনভেস্টিগেশন টিমে কাজ করবে ইউরিয়ন। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। হামিরি আরো তাকে বলে, কতদিন পর্যন্ত সে কাজ করবে সেটা আমি সঠিক বলতে পারতেছি না। এ কথা বলে চলে গেলে ইউরিয়ন গোসিওকে এসে বলে, সেই মেট্রো টানেলের ভিতর গোস্টের সিক্রেট জায়গাটি আমরা খুঁজে পেয়েছি, আর আপনি ভালো করে জানেন এই কেস নিয়ে আমি কতটা ইন্টারেস্ট ছিলাম। এই জন্য তার টিমে আমি কিছু সময়ের জন্য কাজ করতে চাই গোস্টকে ধরার জন্য। গোসিওক তাকে বলে, তুমি চাকরির প্রথম দিন আমাকে বলেছিলে তুমি মেট্রো স্টেশনে কাজ করতে চাও, কিন্তু তুমি কেন এখানে এসেছো? তোমার আসল উদ্দেশ্যটা কি সেটা আমাকে কখনোই বলনি। তুমি মেট্রো টানেলের চাবি চুরি করেছো, গোপনে তুমি টানেলের ভিতর ইনভেস্টিগেশন করেছো, আমার পিছনে পিছনে সব কাজ তুমি করে থাকো। এই সব কিছু কি তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন আছে কিনা সেটা আমাকে বলো, তাহলে কি আমি বুঝবো তুমি জেনারেল ইনভেস্টিগেশন টিমে যাওয়ার জন্য এই সব কিছু করেছো। তারপর সে ওখান থেকে চলে যায়। তার কথাগুলো শুনে ইমোশনাল ভাবে ইউরিয়ন মেট্রো স্টেশন থেকে সেও বের হয়ে চলে যেতে লাগে। তারপর সে চলে আসে জেনারেল ইনভেস্টিগেশন টিমে। তারপর হামিরির কাছে সে যায়, আর তার বোনের রক্তাক্ত অবস্থায় ছবি দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ডিটেকটিভ কিম বাকি সব অফিসারদের বলে, মেট্রো সিরিয়াল মার্ডার কেসে সকল কেসে আমাদের সহযোগিতা করবে এখন থেকে ডিটেকটিভ ইউরিয়ন। বাকি অফিসাররা তাকে প্রশ্ন করে, মেট্রো টানেলের গোস্টের ঠিকানা তুমি কিভাবে পেলে? তখন সে বলে, আমি আগে থেকে জানতাম সে মেট্রো টানেলের মধ্যে দিয়ে ডেড বডিগুলো নিয়ে যায়। 2 বছর ধরে আমি ইনভেস্টিগেশন করতেছি। পুলিশ অফিসার না হওয়ার আগে তার কথা শুনে অন্য ডিটেকটিভরা পুরো অবাক হয়ে যায়, আর বলে সে অনেক ভালো অফিসার, তাই আমরা সবাই তার কাজে সহযোগিতা করব। হামেরি তখন ইউরিয়ন এর বোন হারিয়ে যাওয়ার পর প্রথম পুলিশ স্টেশনে যে রিপোর্ট করেছিল সেটা পড়তে বলে ডিটেকটিভ কিমকে। সে রিপোর্টে লেখা ছিল, আমি আমার বোনের সাথে মেট্রো ট্রেনে যাচ্ছিলাম, তারপর তাকে আমি সে জায়গায় হারিয়ে ফেলি। হামেরি তাকে বলে, অনেক সময় ভিকটিমের পরিবার মেম্বার থেকে ক্রাইম যে কেউ করতে পারে আর মিথ্যা কথা বলতে পারে, যেভাবে তুমি আমাকে বলেছিলে তোমার বোন হারিয়ে গেছে। তখন তাকে ট্রেনের ভিতর তার বোনের রেখে আসা সেই ফুটেজটি হামেরি তাকে দেখায়। সে ফুটেজে বাকি ডিটেকটিভ অফিসার দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। হামেরি তখন বলে, আমি কিভাবে বিশ্বাস করব তুমি তাকে মার্ডার বা খুন করনি? তুমি তোমার বোনকে ফেলে রেখে ট্রেন থেকে বের হয়ে চলে এসেছো। তোমার এই ঘটনার কারণে আমি এই কেসটি 2 বছর ধরে ইগনোর করেছি। তোমার জন্যই তোমার বোনের মৃত্যু হয়েছে। এই সব কিছুর জন্য দায়ী একমাত্র তুমি। ডিটেকটিভ কিম তখন বলে, তুমি তোমার বোনকে ইচ্ছা করে ফেলে রেখে আসনি, নিশ্চয়ই কোনো ঘটনা আছে, তাই না? তুমি সত্য ঘটনা সবাইকে এখনই বলো। তখন সে ইমোশনাল ভাবে বলে, আমি তাকে সত্যিই ফেলে রেখে এসেছিলাম। তার কথা শুনে বাকি ডিটেকটিভ অফিসাররা সেখান থেকে চলে যায়। অপরদিকে গোসিওক অফিসার লিকে বলে নতুন লোককে তার অফিসে হায়ার করার জন্য। তার কথা শুনে কাংসু বলে, সে তো টেম্পোরারির জন্য গিয়েছে, আপনি টেনশন করার কোনো প্রয়োজন নেই। তখন সে বলে, আমি আর কখনোই দেখতে চাই না, তাই তুমি নতুন কোনো অফিসারকে হায়ার করো। তারপর সে ওখান থেকে চলে যায়। অপরদিকে হামেরি সিসি ক্যামেরা ফুটেজ দেখে সে বুঝতে পারে গোস্ট প্রত্যেকবারই সে কাউকে না কাউকে হামলা করেছে, তাই তাদেরকে বলে যত ধরনের চোর আছে সবাইকে যেন ধরে নিয়ে আসা হয়। সে সময় ইউরিয়ন তাকে বলে, লোকাস্টের হাইট ও সেম গোস্টের মতো, তাই আমাদের সবার আগে লোকাস্টকে ধরা উচিত মনে হয়। সাবওয়ে গোস্ট 3 লোকাস্টের মধ্যে একজন হতে পারে। তারপর তাকে লোকাস্টের সিসি ক্যামেরা ফুটেজটি সে দেখায়। সে সময় ফরেন্সিক রিপোর্ট নিয়ে এসে দেয়। অন্য ডিটেকটিভ হামেরি সে রিপোর্ট পড়ে বুঝতে পারে সব ওয়ালেট ও মোবাইলের মধ্যে একজন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তার মানে সে একা চুরি করে, সে একাই মার্ডার করে ডেড বডিগুলো নিয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই লোকাস্টের টিমের মেম্বাররা সবাই মিলে ভিয়েতনামে যাওয়ার কথা বলতেছে। তখন তার লিডার সবাইকে বলে, আমরা ওখানে গিয়ে মোবাইল ওয়ালেট চুরি করব এবং ইন্টারপোলের কাছে ওয়ান্টেড লিস্টে আমরা চলে আসবো। এর থেকে বড় কিছু আর কখনোই হতে পারে না। অপরদিকে অফিসার লি লোকাস্টের ওয়ান্টেড লিস্টের পোস্টার সে তৈরি করে নিয়ে আসে। আমরা যদি তাকে ধরতে পারি তাহলে অবশ্যই আমাদের প্রমোশন হবে। সেই সময় চলে আসে হামেরি। গোসিওকে এসে বলে, আজকে থেকে লোকাস্টকে ধরার
ধরার কাজ সম্পূর্ণ আমাদের। এ কথা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর ডিটেকটিভ কিম তাদের পোস্টারগুলো নিতে চাইলে অফিসার লি সে বাধা দেয়। হ্যামেরি তখন বলে তাদের তিনজনের মধ্যে একজন মেম্বার হচ্ছে গোস্ট। এ কথা শুনে সবাই আশ্চর্য হয়ে যায়। হ্যামেরি তাদের কাছ থেকে অরিজিনাল ফুটেজ নিয়ে নেয় এবং পোস্টার সবগুলো নিয়ে নেয়। তারপর সে ওখান থেকে চলে যায়। এই সবকিছু তারা হতভাগের মতো তাকিয়ে থেকে দেখতে থাকে, কিছুই বলতে পারে না। অফিসার কাংসু বলে, স্যার এত কষ্ট করার পর আমাদের এর সাথে এইসব কি ঘটে যাচ্ছে? গোসিওক তার টিম মেম্বারকে বলে 2 বছর ধরে আমরা এই কেস নিয়ে ইনভেস্টিগেশন করতেছি, সবকিছু আমাদের নিয়ে চলে গেল তারা। সে সময় মেট্রো স্টেশনের অফিসার এসে বলে, তোমার কাছে স্ক্যান্ডারের যে চাবিটা আছে সেটা আমরা নেওয়ার জন্য এসেছি। তারপর সে চাবিটি দিয়ে দেয়। অফিসার তাকে বলে, তুমি কি আসলে তোমার বাসা থেকে চাবিটি নিয়ে এসেছো? সে বলে হ্যাঁ। তারপর অফিসার তার চাবিটি নিয়ে সে ওখান থেকে চলে যায়। সে যেটা দেখার পর ওরা তিনজন পুরো অবাক হয়ে যায়। সেই মেট্রো স্টেশনের অফিসার কমিশনারের সাথে দেখা করতে গেলে কমিশনার বলে, হঠাৎ করে কি ব্যাপার যে মেট্রো স্টেশনের ডাইরেক্টর আমার সাথে দেখা করতে এসেছে? তখন সে বলে, সিরিয়াল কিলার টানেলের মধ্যে ছিল, সে আমার কাছে রিপোর্ট এসেছে। গোসিওকের কাছে আমি স্ক্যান্ডারের চাবি চেয়েছিলাম, সে প্রথমে দিন দিতে পারে নাই। আর সে সময় আপনারা টানেলের মধ্যে ঢুকে সব ইনভেস্টিগেশন করেছিলেন, আপনাদের সবকিছু ট্রিক্স আমি বুঝতে পেরে গিয়েছি। কমিশনার তখন তাকে বলে যে এটা যদি সত্যি প্রমাণিত হয় তারা গোপনভাবে টানেলের মধ্যে ঢুকে ইনভেস্টিগেশন করেছে, তাহলে আমি সবারই ব্যবস্থা গ্রহণ করব। তারপর আমরা দেখতে পাই পুলিশ কমিশনারের সাথে দেখা করতে আসে গোসিওক। তখন বলে, ম্যাম এসব কি হচ্ছে? কমিশনার বলে, চুপচাপ দাঁড়িয়ে থাকো, তোমার পার্টনারও এখনই চলে আসবে। ইউরিয়ন সেখানে চলে আসলে তাকে প্রশ্ন করে, তুমি কবে থেকে টানেলের মধ্যে যাওয়া আসা করতেছো আর নকল রিপোর্টও তুমি তৈরি করেছো? ইউরিয়ন বলে, আমি সেখানে গিয়েছি, স্যারের কোনো দোষ। গোসিওক সে সময় বলে, আমিও টানেলের মধ্যে সেখানে গিয়েছি। একথা শুনে ইউরিয়ন বলে, সবকিছু আমি করেছি। কমিশনার রেগে তাকে বলে, তুমি কেনই বা টানেলের মধ্যে গিয়েছো? সে আরো বলে, আমি সাবওয়ে গোস্টকে ধরার জন্য সেখানে গিয়েছিলাম। রুলস ভাঙার জন্য কমিশনার রেগে তাদের উপর দুজনকে বকাঝকা করতে থাকে আর শাস্তি হিসেবে ইউরিয়নের 3 মাসের বেতন কেটে রাখে আর গোসিওককে 3 মাসের জন্য সাসপেন্ড করে দেয়। যেটা শোনার পর সে অনেক বেশি অবাক হয়ে যায়। বাইরে আসার পর ইউরিয়ন গোসিওকের কাছে মাপ চায় তার ভুলের জন্য। তখন তাকে বলে, সামনে আমরা আর কখনোই দেখা করব না। এ কথা বলে সে ওখান থেকে চলে যায়। তারপর মেট্রো স্টেশনে এসে তার মালামাল নিয়ে চলে যায়। টিমের সদস্যরা বাকি সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তারা তার সাসপেন্ড হওয়ার কারণে। সবাই একটা পরিবারের মতো সেখানে ছিল। তারপর সে হসপিটালে আসে এবং তার মায়ের বেডের নিচে ফ্লোরে এসে ঘুমিয়ে পড়ে। সেখানে তার মা ঘুম থেকে উঠে তার আসল চেহারা দেখে তার মা চিনতে পারে না, চিৎকার দিতে থাকে আর তাকে মারতে থাকে। আর সে কান্না করে তার মাকে বলতে থাকে, আমি আপনার ছেলে, আপনি আমাকে কেন প্রত্যেকবার চিনতে পারেন না? সে অনেক ইমোশনাল ভাবে কান্না করতে থাকে। অপরদিকে অফিসার কাংসু ডিটেকটিভ লি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় গোসিওক চলে যাওয়ার কারণে। সে জায়গায় সেই সময় চলে আসে ইউরিয়ন। তাকে দেখতে পেয়ে অফিসার কাংসু বলে, তোমার একটা ছোট ভুলের কারণে আমাদের চিফ আমরা হারিয়ে ফেলেছি এবং আমরা নতুন কোন অফিসারকে তোমার জায়গায় নিয়োগ দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু তুমি আর ফিরেই আসবে না। তোমার জন্যই তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ইউরিয়ন গোসিওকের টেবিলের দিকে তাকিয়ে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর সে তার ডকুমেন্ট নিয়ে সে ওখান থেকে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই অন্য পুলিশ অফিসাররা সব জায়গায় পোস্টার লাগিয়ে দিচ্ছে। পুলিশ অফিসাররা চলে গেলে তখন সে জায়গায় চলে আসে লোকাস্টের বাকি টিম মেম্বাররা। তারপর তারা তাদের ছবি দেখে বলে, তাদের কাছে কি মনে হয় আমরা সেই সাবওয়ে গোস্ট? উল্টো আরেক মেম্বার রেগে তাদেরকে বলে, এটা কিভাবে সম্ভব? আমরা তো কখনোই গোস্ট হতে পারি না। তারা তিনজনই অনেক বেশি টেনশনে পড়ে যায়। তাদের যে লিডার সে বলে, তোমাদের মধ্যে কেউ যদি সাবওয়ে গোস্ট হয়ে থাকেও তাহলে হাত তোলো। কিন্তু দুজনের মধ্যে একজনও কেউই হাত তোলে না। তখন তাদের লিডার বলে, পুলিশ অফিসার এইসব ভুয়া তথ্য ছড়াচ্ছে যেন আমরা তিনজন আলাদা হয়ে যাই। তিনজনই অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। তাদের এক মেম্বার গ্লাসে হাত দিয়ে ঘুষি মেরে ফেলে গ্লাসটি ভেঙে ফেলে আর বলে, আমাদেরকে পুলিশ অফিসাররা ধরার জন্য জেনে শুনে এই কাজটি তারা করতেছে, তাহলে চলো এখনই আমরা ভিয়েতনাম চলে যাই। তারপর সে চলে গেলে তাদের লিডার এসে অপরজনকে বলে, আমার কাছে মনে হয় সাবওয়ে গোস্ট হবে। এই আসলে তারা একজন অপরজনকে বিশ্বাস করতে পারতেছে না আর তার রাগ দেখে তাদের লিডার অনেক বেশি ভয় পেয়ে যায়, মনে করে সেই গোস্ট হতে পারে। আসলে তারা তিনজন আজ পর্যন্ত শুধু ট্রেনের মধ্যে চুরি করেছে, এখনো তারা মার্ডার করেনি, সে হয়তো বা গোস্ট হতে পারে। তারপর তারা টিকিট বুক করতে চলে যায়। অপরদিকে অফিসার লি সিসি ক্যামেরা ফুটেজ দেখে সে বুঝতে পারে দুইজন ব্যক্তি এক যে আসলে অরিজিনাল গোস্ট। তারপর অফিসার লি গোসিওককে ফোন দিয়ে জানায় ইউরিয়ন পিছনে যে হামলা করেছিল সে আসলে গোস্ট ছিল। সেটা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায়। এর পাশে আমরা দেখতে পাই লোকাস্টার টিমের একজন মেম্বার সে ডক্টরের কাছে গেলে তার কলমের শব্দ শুনে সে পুরো পাগল হয়ে যায় আর সাইকেল মতো সবকিছু কার্যকলাপ শুরু করে। সে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। অপরদিকে নার্স গোসিওকের মাকে নিয়ে সে ঘুরতেছিল। সেই সময় লোকাস্টের ওই মেম্বারকে দেখে সে ডাক দিতে গেলে সে ওখান থেকে চলে যায়। গোসিওক তখন দেখতে পায় সেই ছেলেটিকে নার্স ডাকতেছি। তখন সে তার কাছে যায় আর বলে, কাকে আপনি খুঁজতেছেন? নার্স তখন বলে, আমি ভেবেছিলাম সে আমার পরিচিত, এই জন্যই আমি তাকে ডাক দিতে গিয়েছিলাম। তারপর সে ওখান থেকে চলে গেলে তারপর হঠাৎ করে গোসিওকের মোবাইলে ফোনে ভয়েস মেসেজ আসে ইউরিয়নের, যেটা সে
মাতাল অবস্থায় থেকে প্রপোজ করে বসেছিল। সে পুরো ভয়েস মেসেজটি শুনে সে পুরোই অবাক হয়ে যায়। তারপর সেখানে চলে আসে ইউরিয়নের মেয়ে ফ্রেন্ড। গোসিওককে সে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, তখন বলে দেয় যে তার ছোট বোনকে মেরে ফেলেছে মেট্রো স্টেশনে সাবওয়ে গোস্ট। যেটা শোনার পর সে অনেক বেশি চমকে গিয়েছে আর সে দৌড়ে যেতে থাকে ইউরিয়নের কাছে। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।